সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি দেখে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব তোমাকে সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। প্রথমেই তুমি মনোযোগ দিয়ে উদ্দীপকটি ভালো মতো দেখে নাও, যে সকল তথ্য রয়েছে আমি একটু পড়ে পড়ে তোমাকে শুনিয়ে দিচ্ছি। পদ্মা ট্রেডার্স 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটি সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে। 31 ডিসেম্বর তারিখে কিছু সমন্বয় লিপিবদ্ধকরণের পূর্বে প্রতিষ্ঠানের রেওয়া মিলের অবস্থা ছিল নিম্নরূপ। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমি আমার গত ক্লাসেও সেবামূলক প্রতিষ্ঠানের কার্যপত্র প্রস্তুত করে দেখিয়েছি। আজকে তোমাকে আরও একটি সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক কার্যপত্র করে দেখাচ্ছি এবং আগামী আরও দুটো ক্লাস সেবামূলক প্রতিষ্ঠানেরই কার্যপত্র করে দেখাবো। রেওয়া মিলে যে সকল তথ্য ছিল: সাপ্লাইজ, ইকুইপমেন্টস মানে সরঞ্জাম, সাপ্লাইজ মানে মণিহারি, তারপরে বিজ্ঞাপন 4 বছরের জন্য, এখানে 3 বছর বিলম্বিত রয়েছে। বিমা প্রিমিয়াম, মজুরি, প্রশিক্ষণ ভাতা বা শিক্ষানবিশ ভাতা একই কথা, প্রাপ্য হিসাব বা দেনাদার, সেবা আয়, অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম সেবা আয়, মূলধন। এই ছিল রেওয়া মিলের অবস্থা। সমন্বয়ে বলেছে সাপ্লাইজ ব্যবহার হয়েছে 4000 টাকার। এই যে এখানে সাপ্লাইজ ছিল 6500, এখান থেকে 4000 টাকার সাপ্লাইজ ব্যবহার হয়ে গেছে। বিমা প্রিমিয়াম 2019 সালের 31 মে পর্যন্ত 1 বছরের জন্য প্রদত্ত হয়েছে। দ্যাট মিন্স 5 মাসের অগ্রিম আছে বিমা। এই বিমার মধ্যে 5 মাসের বিমা অগ্রিম আছে। তো এই টাকাটা 1 বছরের জন্য দিয়েছে, তাহলে আমাকে 5 মাসের অগ্রিম বের করতে হবে। এখানে অনুপার্জিত সেবা আয়ের 3000 টাকা চলতি হিসাবকালে অর্জিত হয়েছে। দ্যাট মিন্স সেবা আয় বেড়েছে, অনুপার্জিত সেবা আয় কমেছে। এর উপর ভিত্তি করে আমাকে সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হবে। বরাবরের মতো বিগত ক্লাসের মতোই আমার আজকের করণীয়তে কতে চেয়েছে সমন্বয় দাখিলা, খতে চেয়েছে কার্যপত্র এবং গতে চেয়েছে সমাপনী দাখিলা এবং ফাইনালি চেয়েছে ঘ নম্বর প্রশ্নে প্রয়োজনীয় বিপরীত দাখিলা, যা সমন্বয় দাখিলার মাধ্যমে অগ্রিম বকেয়া নিয়ে আমরা এই কাজটি করব। এই ধরনের প্রশ্ন আসলে অনেকগুলো বোর্ডে এসেছিল। আমি এখানে রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি, কোন কোন বোর্ডে তুমি এই তথ্যর বা এই ধরনের কার্যপত্রের প্রশ্ন পেয়ে থাকবে, সেগুলো তুমি রেফারেন্স হিসেবে পরবর্তীতে দেখে নিলেই তোমার এগুলো হয়ে যাবে আশা করি। তো চলো কথা না বাড়িয়ে এখন আমি সমন্বয় জাবেদায় চলে যাচ্ছি আমার ক নম্বর প্রশ্নের সমাধান। সমন্বয়গুলো লক্ষ্য করো। 1 নম্বর সমন্বয়ে বলেছিল সাপ্লাইজ ব্যবহার হয়েছে 4000 টাকা। 6500 থেকে যদি 4000 টাকার সাপ্লাইজ ব্যবহার হয়ে যায়, তাহলে ব্যবহার হয়নি কত? অবশ্যই 2500 টাকা সাপ্লাইজ ব্যবহার হয়নি। এক্ষেত্রে আমার সমন্বয় জাবেদাটি হবে এ অবস্থায়: সাপ্লাইজ খরচ ডেবিট, যেহেতু খরচ হয়ে গেছে 4000 টাকার সাপ্লাইজ, আর সাপ্লাইজ থেকে সাপ্লাইজ কমে যাবে। এই যে রেওয়া মিলে সাপ্লাইজ ছিল, লক্ষ্য করো, এই যে রেওয়া মিলে সাপ্লাইজ ছিল, এখান থেকে 4000 টাকার সাপ্লাইজ কমে যাবে আর সাপ্লাইজ নামে খরচ বেড়ে যাবে। এই যে ব্যবহার হয়েছে যেটাই, সেটি হচ্ছে আমার জন্য খরচ। তো এই জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। ব্যাখ্যায় লিখেছি আমরা সাপ্লাইজ খরচ হিসেবে সমন্বয় করা হলো। এবার যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় সমন্বয়ে। দ্বিতীয় সমন্বয়ে বলেছে বিমা প্রিমিয়াম 2019 সালের 31 মে পর্যন্ত 1 বছরের জন্য প্রদত্ত হয়েছে। এই যে রেওয়া মিলের মধ্যে বিমা প্রিমিয়াম 12,000 টাকা, এই 12,000 টাকা 1 বছরের জন্য পরিশোধ হলে প্রতি মাসে হয় 1000 টাকা। এভাবে আমি আমার অঙ্কটি 2018 সালের, আমি 19 সালের 31 মে পর্যন্ত আমি বিমা প্রিমিয়াম দিয়েছি। তাহলে 31 মে হয় 5 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, সর্বমোট 5 মাসের বিমা প্রিমিয়াম আমি অগ্রিম দিয়েছি। তাই আমার এই জাবেদাটি হবে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট, বিমা প্রিমিয়াম ক্রেডিট। এই যে হচ্ছে আমার সমাধান। অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখেছি অগ্রিম বিমা প্রিমিয়াম হিসেবে সমন্বয় করা হলো। টাকা কীভাবে বের করেছি? 12,000 টাকা 1 বছরের জন্য হলে 12 মাস দিয়ে ভাগ করব। 5 মাসের অগ্রিম, মে মাস পর্যন্ত অগ্রিম হলে 5 দিয়ে গুণ করে আমি 5000 টাকা পেয়েছি।
যাচ্ছি আমার আজকের 3 নম্বর সমন্বয়ে। 3 নম্বর সমন্বয়ে বলেছে অনুপার্জিত সেবা আয়ের 3000 টাকা চলতি হিসাবকালে অর্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় যখন অর্জিত হবে তখন সেবা আয় বাড়বে, অনুপার্জিত সেবা আয় কমবে। অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায়, দায় কমে গেলে হবে ডেবিট, অনুপার্জিত সেবা আয় ডেবিট, আর সেবা আয় হচ্ছে আয়, আয় বেড়ে গেলে হবে ক্রেডিট। সো অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, এই হচ্ছে আমার 3 নম্বর সমন্বয়ের সমাধান। এই যে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। ব্যাখ্যায় লিখেছি অনুপার্জিত সেবা আয় হতে অর্জন হিসেবে সমন্বয় করা হলো 3000 টাকা। লাস্ট সমন্বয় আমার সমন্বয়ে নেই, এখানে 3টি সমন্বয় শেষ। 4 নম্বর সমন্বয়টি রয়েছে রেওয়া মিলের ভেতরে। এই যে বিজ্ঞাপন 4 বছর বলেছে, 4 বছর বলার অর্থ হচ্ছে এখানে 3 বছর বিলম্বিত, 1 বছর অবলোপন। তাহলে বিলম্বিত কথাটি কোথাও তো বলেনি, তাই আমাকে বিলম্বিত বিজ্ঞাপনের জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদাটি হবে 3 বছরের টাকা নিয়ে, 4 বছরে 8000 টাকা হলে 3 বছরে 6000 টাকা হবে। টাকাটি বের হবে বিলম্বিত বিজ্ঞাপন নামে ডেবিট, আর বিজ্ঞাপন হবে ক্রেডিট। এই যে তুমি সমাধানটি লক্ষ্য করো, এই যে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট, 3 বছরের বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে সমন্বয় করা হলো। আর টাকা বের করেছি কীভাবে? 8000কে 4 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা বের হয়, সেই 1 বছরের টাকাকে আমি 3 দিয়ে গুণ করেছি, 3 বছরের অগ্রিম ছিল তাই অগ্রিমটাই বিলম্বিত নামে লিখেছি। এভাবে কাজটি দেখিয়েছি, টাকা হয়েছে 6000। আর ফাইনালি আমি সমন্বয় জাবেদার যোগফলটি দেখিয়েছি। এভাবেই মূলত সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয়। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখেছো আজকের আলোচনায়। আজকের আলোচনার সমন্বয় জাবেদাগুলো তুমি বুঝতে চেষ্টা করেছো। এবার আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্ন, যেখানে চেয়েছে লক্ষ্য করো উদ্দীপকের আলোকে উপযুক্ত তথ্যের আলোকে একটি 10 কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। এখন আমি চলে যাচ্ছি কার্যপত্রে। তার আগে আমি এই রেওয়া মিলটি কপি করে নিব রেওয়া মিল নামক কলামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি কার্যপত্রের ছকে উদ্দীপক দেখে দেখে রেওয়া মিলটি প্রস্তুত করে নিয়েছি। আমি রেওয়া মিল প্রস্তুত করতে গিয়ে দেখেছি আমার ডেবিট পাশের যোগফলের তুলনায় ক্রেডিট পাশের যোগফল কম। ডেবিট পাশের তুলনায় যদি ক্রেডিট পাশ কম হয় তাহলে ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব হবে। আমি যোগ বিয়োগ করে দেখেছি আমার ক্রেডিট পাশে আসলে 10,000 টাকার ঘাটতি রয়েছে। এই 10,000 টাকাকে আমি অনিশ্চিত হিসাব নামে লিখব। সো আমার যেহেতু ক্রেডিট পাশে টাকা ঘাটতি পড়েছে, আমি ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব লিখব। আমার 10,000 টাকা ঘাটতি ছিল, আমি লিখে নিয়েছি। রেওয়া মিল যদি মিলানো না থাকে তাহলে কিন্তু কার্যপত্রের আর্থিক অবস্থার বিবরণী কোনোভাবেই মিলানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে রেওয়া মিল অবশ্যই মেলানো থাকতে হবে। আমার এই অঙ্কের উদ্দীপকে রেওয়া মিল মেলানো ছিল না, আমি মিলিয়ে নিলাম। এখন আমার অবশ্যই কার্যপত্রের সমস্ত ধাপের সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। এখন আমি ফাইনালি এখানে যোগফলটি নামিয়ে দেখাচ্ছি। এখানে আমার ডেবিট দিকের যোগফল ছিল 4,50,000, ক্রেডিট দিকেও 4,50,000। অনিশ্চিত হিসাব লেখার কারণে ক্রেডিট পাশটা মিলেছে। এখানেও 4,50,000 হবে। রেওয়া মিলের কাজ শেষ। এবার আমি সমন্বয় দেখে দেখে এই আমার কার্যপত্রের সমন্বয়ের কলামটি সম্পন্ন করব। এই সমন্বয়ের কলামটি আমি সম্পন্ন করে তোমাকে দেখাবো। লক্ষ্য করো আমি সমন্বয় জাবেদার ছকে চলে এসেছি। আমার প্রথম জাবেদাটি ছিল সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 4,000 টাকা। তো আমার সাপ্লাইজ নামে রেওয়া মিলে একটি হিসাব রয়েছে, তাই সাপ্লাইজকে আমরা ক্রেডিট করে দেখাবো আর সাপ্লাইজ খরচকে দেখাবো ডেবিট। সাপ্লাইজ খরচ নামে কোনো হিসাব আমার এই অঙ্কে নেই, তাই আমি সাপ্লাইজকে ক্রেডিট করে সাপ্লাইজ খরচকে ডেবিট করব। আমি সাপ্লাইজ ডেবিট পাশে লিখছি। এখন এই যে আমার এখানে সাপ্লাইজ নামের হিসাব আছে, এটা ক্রেডিট করতে হবে আর সাপ্লাইজ খরচকে ডেবিট করতে হবে। সাপ্লাইজ খরচ ডেবিট করব, টাকার পরিমাণ 4,000 ছিল, 4,000 টাকা ডেবিট করব আর সাপ্লাইজ ক্রেডিট করব। এই যে সাপ্লাইজ এখানে প্রথম লাইনটি দেখানো আছে, এখান থেকে এটা ক্রেডিট করে দিব 4,000 টাকা।
প্রথম সমন্বয় জাবেদার সমন্বয়ের কাজ শেষ। এবার দ্বিতীয় জাবেদায় যাচ্ছি। দ্বিতীয় জাবেদায় লেখা আছে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট, বিমা প্রিমিয়াম ক্রেডিট। আমার রেওয়া মিলে বিমা প্রিমিয়াম অগ্রিম নামে কোনো হিসাব নেই, আমাকে অগ্রিম বিমা নামে হিসাব ওপেন করতে হবে। তবে বিমা প্রিমিয়াম আছে, সেখান থেকে ক্রেডিট করে টাকা কমিয়ে দিলেই হয়ে যাবে। অগ্রিম বিমা নামে কোনো হিসাব নেই, আমি এখন অগ্রিম বিমা প্রিমিয়াম নামে হিসাব ওপেন করব। অগ্রিম বিমা প্রিমিয়াম, অগ্রিম বিমা, আসলে লাইনগুলো বড় হওয়াতে নির্দিষ্ট কলামের মধ্যে জায়গা করাটা কষ্ট হচ্ছে, তবে তোমাকে চেষ্টা করতে হবে এই কলামটা একটু মোটা করে আঁকার জন্য। এদিকে একটু চাপিয়ে চাপিয়ে করবে যেন হিসাবের শিরোনাম কলামের ভেতরেই সবগুলো নাম জায়গা হয়ে যায়। তো অগ্রিম বিমা প্রিমিয়াম হিসেবে আমার 5,000 টাকা ডেবিট দেখাতে হবে। আমি 5,000 টাকা ডেবিট লিখলাম, আর বিমা প্রিমিয়াম থেকে 5,000 টাকা কমিয়ে দিব। এই যে এখানে বিমা প্রিমিয়াম আছে 12,000 থেকে 5,000 কমিয়ে দিলাম। দুইটি সমন্বয়ের কাজ শেষ। এবার 3 নম্বর সমন্বয় জাবেদে যাচ্ছি আমি। অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। সেবা আয় বাড়বে, অনুপার্জিত সেবা আয় কমবে। এই দুটো নামই আমার রেওয়া মিলের ভেতরে রয়েছে। অনুপার্জিত কমিয়ে দিব আর সেবা আয় বাড়িয়ে দিব 3,000 টাকা। তাহলে দেখো অনুপার্জিত কমিয়ে দিচ্ছি 3,000 টাকা, ডেবিট অনুপার্জিত নর্মালি ক্রেডিট হয়, এটাকে ডেবিট করলে 3,000 টাকা, এটা কমে যাবে। আর সেবা আয় 3,000 টাকা আমি বাড়াবো। সেবা আয় কোথায় আছে? এই যে সেবা আয় 1,80,000 থেকে 1,80,000 সাথে 3,000 টাকা যোগ করে আমি এটাকে বাড়িয়ে দিব। এবার 4 নম্বর সমন্বয়ে যাচ্ছি আমি। 4 নম্বর সমন্বয়ে কী বলেছি দেখো, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। আমার রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন নামে কোনো হিসাব ছিল না, আমি এখন বিলম্বিত বিজ্ঞাপন নামে ডেবিট একটি হিসাব করব। তবে বিজ্ঞাপন হিসাব ছিল, সেই বিজ্ঞাপন হিসাবকে আমি ক্রেডিট করে দিলেই 6,000 টাকা আমার হিসাবের কাজ, সমন্বয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। তো আমি এখন বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট করব। বিলম্বিত বিজ্ঞাপনের টাকার পরিমাণ ছিল 6,000, ডেবিট করব 6,000, আর বিজ্ঞাপন কমিয়ে দিব। এখানে এই যে বিজ্ঞাপন আছে, এখানে দেখো লক্ষ্য করো, এখানে বিজ্ঞাপন আছে 8,000 টাকা, এখান থেকে 6,000 টাকা কমিয়ে দিব। এভাবেই আমার সমন্বয়ের কাজ সুসম্পন্ন হবে। এখন আমি সমন্বয় কলামের যোগফলটি দেখছি। 4, 6, 10, 10, 5, 15, 3, 18, উভয় পাশে 18,000 টাকা, 18,000 টাকা লিখে দিচ্ছি। এবার যাব আমি সমন্বিত রেওয়া মিল, পাশাপাশি করে ফেলব আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমি সব পার্ট একবারে করে ফেলব, তাতে করে আমার সময় কম লাগবে। দেখো, প্রথম লাইনটি ছিল সাপ্লাইজ 6,500 টাকা ডেবিট, ক্রেডিট হয়েছে 4,000, রয়ে গেছে ডেবিট পাশে 2,500। তাহলে সাপ্লাইজ খরচ যেহেতু একটি হিসাব রয়েছে এখানে, তাহলে এই সাপ্লাইজটি হচ্ছে সম্পদ আর খরচ পরিচালন ব্যয়। এই সাপ্লাইজ খরচটি হচ্ছে সম্পদ। সাপ্লাইজ এইখানে যে ডেবিট পাশে আছে এটাকে সম্পদ হিসেবে দেখাতে হবে, আর এখানে যে সাপ্লাইজ খরচ আছে এটিকে পরিচালন ব্যয় হিসেবে দেখাতে হবে। এখন এই 2,500 টাকা যদি সাপ্লাইজ স্টকে থাকা বোঝায়, তাহলে এটিকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অব্যবহৃত সাপ্লাইজ হিসেবে চলতি সম্পদ হিসেবে দেখাবো। তাহলে এটি লিখতে হবে আমার আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে 2,500 টাকা। তারপর ইকুইপমেন্ট, এতে কোনো সমন্বয় ছিল না। ইকুইপমেন্ট সরাসরি সমন্বিত রেওয়া মিলের ডেবিট থেকে আর্থিক অবস্থায় চলে যাবে। 1,60,000 টাকা ডেবিট, এটি আবার আর্থিক অবস্থায় স্থায়ী সম্পদ হিসেবে চলে যাবে। ডেবিট থেকে ডেবিটে গেল। তারপরে যাব আমরা আসবাবপত্রে, কোনো সমন্বয় ছিল না, সরাসরি চলে যাবে স্থায়ী সম্পদ। তার আগে সমন্বিত রেওয়া মিলে লিখে নিব 2,50,000 টাকা, এবং স্থায়ী সম্পদ হিসেবে 2,50,000 টাকা যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে। এরপর যাচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছিল ডেবিটে 8,000,
সমন্বয়ের মাধ্যমে বিজ্ঞাপন হয়েছে ক্রেডিট 6000, রয়ে গেছে 2000 টাকা ডেবিট। এই বিজ্ঞাপন খরচ, এটি পরিচালন ব্যয়, তাই এটি যাবে আয় বিবরণীর ডেবিট পাশে। এটা নিয়মিত খরচ, নিয়মিত খরচগুলো আয় বিবরণীর ডেবিট দিকে বসে, নিয়মিত আয়গুলো আয় বিবরণীর ক্রেডিট দিকে বসে। তার পরবর্তী লাইন হচ্ছে বিমা প্রিমিয়াম ডেবিটে ছিল 12,000, সমন্বয়ের মাধ্যমে ক্রেডিট হয়েছে 5,000, তো ডেবিটে আর রইল কত? 7,000। বিমা প্রিমিয়াম প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই আয় বিবরণীর ডেবিট দিকে বসবে। তারপরে যাব মজুরি 7,000 টাকা, মজুরির সাথে কোনো সমন্বয় ছিল না, সো এটি যাবে সমন্বিত রেওয়া মিলে প্রথম ডেবিট, তারপরে যাবে আয় বিবরণীতে ডেবিট। এরপরে প্রশিক্ষণ ভাতা, সমন্বয় ছিল না, প্রশিক্ষণ ভাতা ডেবিট থেকে ডেবিটেই যাবে সমন্বিত রেওয়া মিলে। পরবর্তীতে প্রশিক্ষণ ভাতা নিয়মিত ব্যয় হিসেবে, মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আয় বিবরণীর ডেবিট দিকে বসবে। প্রাপ্য হিসাব, কোনো সমন্বয় ছিল না, সো ডেবিট থেকে ডেবিটেই থাকবে 4,500। প্রাপ্য হিসাব চলতি সম্পদ হওয়ায় এটি আর্থিক অবস্থার বিবরণীর উপাদান, তাই আর্থিক অবস্থায় ডেবিট দিকেই যাবে। তারপরের হিসাব হচ্ছে সেবা আয়। সেবা আয় ছিল 1,80,000, এখানের সাথে আরও সেবা আয় যুক্ত হয়েছে 3,000 ক্রেডিট, তো এই ক্রেডিট 1,80,000 আর 3,000 মিলিয়ে হবে 1,83,000। এটা সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। সেবা আয় আয় বিবরণীর প্রধানতম উপাদান, প্রধানতম আয়, তাই আয় বিবরণীর ক্রেডিট পাশে এটি যাবে 1,83,000। অনুপার্জিত সেবা আয় রেওয়া মিলে ছিল 10,000 টাকা, বাট 3,000 টাকা অর্জিত হয়ে গেছে। 3,000 টাকা অর্জিত হয়ে যাওয়ার কারণে প্রকৃত অনুপার্জিত সেবা আয় কমে যাবে 3,000, তো রয়ে যাবে 7,000। 10,000 ক্রেডিট থেকে ডেবিট পাশে চলে গেছে 3,000, রয়ে গেছে ক্রেডিট পাশে 7,000। এই 7,000 টাকা আমার এখানে ক্রেডিট পাশে লিখতে হবে। অনুপার্জিত সেবা আয়ের উদ্বৃত্ত চলতি দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীতে এটা ক্রেডিট পাশে যাবে। তারপরের লাইন হচ্ছে মূলধন। মূলধনে কোনো সমন্বয় ছিল না, তাই এটি সমন্বিত রেওয়া মিলে প্রথমে ক্রেডিট দিকে বসবে। তারপরে এটি আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা সত্ত্বের উপাদান, তাই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে 2,50,000 টাকা আবার বসবে। পরবর্তী ঘটনাটি হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব রেওয়া মিলের ডেবিট, আমার গত ক্লাসেও ছিল অনিশ্চিত হিসাব, তো অনিশ্চিত হিসাব গত ক্লাসেরটি ছিল ডেবিট দিকে, এটা চলতি সম্পদ হিসেবে লিখেছি। আজকের ক্লাসে আমার অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে, তাই এটাকে ক্রেডিট দিকে লিখতে হবে। চলতি সম্পদ, চলতি দায়, এই হিসেবে অনিশ্চিত হিসাব লিখতে হয়। যেহেতু এটি ক্রেডিট পাশে আছে, প্রথমে সমন্বিত রেওয়া মিলে আমি 10,000 টাকা লিখব, তারপরে এটি চলতি দায় হিসেবে লিখব 10,000 টাকা। এবার যাচ্ছে সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ ডেবিট, সমন্বয়ে সমন্বিত রেওয়া মিলেও ডেবিট হবে। সাপ্লাইজ খরচ মুনাফা জাতীয় ব্যয়, তাই এটি যাবে আয় বিবরণীর ডেবিট দিকে। তারপরে আছে অগ্রিম বিমা প্রিমিয়াম, আছে ডেবিট পাশে, সমন্বিত রেওয়া মিলেও বসবে ডেবিট পাশে। তবে অগ্রিম বিমা প্রিমিয়াম প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ, এটি যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে 5,000। লাস্ট আইটেম বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট পাশে ছিল 6,000, সমন্বিত রেওয়া মিলের ডেবিট দিকে 6,000 হবে। এই বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীর উপাদান, তাই এটি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে যাবে অলিক সম্পদ হিসেবে। আমার সবগুলো হিসাবের পোস্টিং দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটি কলামের যোগফল এইভাবে নিচে নিচে নামিয়ে দেখব। প্রথমে আমি সমন্বিত রেওয়া মিলের যোগফল উভয় পাশ করে দেখব মিলেছে কিনা। যদি মিলে যায় ধরে নিতে পারি আমার এই পর্যন্ত কাজ সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি সমন্বিত রেওয়া মিলের দুই পাশ যোগ করে দেখেছি, উভয় পাশেই 4,50,000 টাকা হয়। আমি মিলিয়ে ফেলতে পেরেছি, তাহলে এখন আমি এই 4,50,000 টাকা উভয় পাশেই লিখে দিব সমন্বিত রেওয়া মিলে। 4,50,000 উভয় পাশে লিখব।
এখন আমি যাব আয় বিবরণীতে। আয় বিবরণীর আমি দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে একটি অ্যামাউন্টই 1,83,000, আর এখানে মাত্র আছে 4, 2, 6, 6, 2, 8, 8, 7, 15, 7, 22,000 টাকা। খুব অল্প টাকা রয়েছে। তাহলে ক্রেডিট পাশ অবশ্যই বড়। ক্রেডিট পাশে একটি মাত্র অ্যামাউন্ট আছে, একটি অ্যামাউন্টই আমি এখানে লিখে দিব উভয় পাশে 1,83,000, দুই দিকেই লিখতে হবে। এবার 1,83,000 থেকে এই টাকাগুলো আমি বাদ দিব, বাদ দিয়ে পার্থক্যের টাকাকে নিট মুনাফা লিখব। কারণ ক্রেডিট পাশ বড়, আয়ের পাশ বড়, ডেবিট পাশ ছোট, ব্যয়ের পাশ ছোট। আয় থেকে ব্যয় কম হলে নিট মুনাফা বের হয়। আমি নিট মুনাফা লিখব এখানে। নিট আয় অথবা নিট মুনাফা যেটি লিখো কোনো সমস্যা নেই। পার্থক্যের টাকা আমি পার্থক্য করে দেখলাম, নেট মুনাফা এসেছে 1,61,000 টাকা। আমি 1,61,000 টাকা আয় বিবরণীর ডেবিট দিকে লিখে দিব। এই নিট মুনাফা পরবর্তীতে মূলধনের সাথে যোগ হয়, তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে ক্রেডিট পাশে লিখে দিব। মূলধনের সাথে তো যোগ করার সুযোগ নেই কার্যপত্রে, তাই ক্রেডিট পাশে লিখে দিতেই আমার কাজ শেষ হয়ে যায়। এখন আমার শেষ ধাপের কাজ, ডেবিট পাশ যোগ করব, যত হবে ক্রেডিট পাশ যোগফল ঠিক ততই হবে। যদি দুপাশ মিলিয়ে যায় তাহলে অবশ্যই বুঝে নিব আমার অঙ্কটি, কার্যপত্রটি সঠিকভাবেই সমাধান করা হয়েছে। আমি যোগ করে তারপরে তোমাকে দেখাচ্ছি। আমি যোগ করে দেখলাম আর্থিক অবস্থার বিবরণীতে যোগফল 4,28,000 টাকা উভয় পাশে হয়েছে, দুপাশ মিলে গেছে, আলহামদুলিল্লাহ অঙ্ক হয়েছে। এবার আমি যোগফলটি বসিয়ে দিব 4,28,000 টাকা। কার্যপত্রের সম্পূর্ণ কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার পরবর্তী ধাপে, সমাপনী দাখিলায়। আমার বিগত সবগুলো ক্লাসে আমি সমাপনী দাখিলা কীভাবে করতে হয় দেখিয়েছি, আজকে আবারও দেখাচ্ছি তোমাকে। অনেক চর্চা হচ্ছে তোমার, যদি তুমি নিয়মিত ভালো মতো দেখে থাকো তাহলে তোমার এই ইউটিউবের ক্লাসগুলো দেখেই তোমার সম্পূর্ণ সমাধান হয়ে যাবার কথা, যদি তুমি মনোযোগ দিয়ে দেখো। আর যদি না দেখো তাহলে আসলে কিছুই করার নেই, সেটা আসলে যত চেষ্টাই করা হোক না কেন তোমার কোনো কাজে আসবে না। প্রথমে সমাপনী দাখিলা করতে গিয়ে আমি আয় পাশ ক্রেডিট পাশ বন্ধ করব, অর্থাৎ আয়গুলোকে করব ডেবিট, আয় সারাংশ করব ক্রেডিট। তারপরের জাবেদায় আয় সারাংশ নামে একটি হিসাব করব ডেবিট, আর এই ব্যয়গুলোকে করব ডেবিট। এরপরে নিট মুনাফাকে বন্ধ করব মূলধনের মাধ্যমে। আমার কাজ শেষ হবে। উত্তোলন থাকলে উত্তোলন বন্ধ করব। এই অঙ্কে উত্তোলন নেই, তাই উত্তোলন বন্ধ করার প্রশ্নই ওঠে না। আমরা মাত্র 3টি জাবেদা দিব। প্রথমে আয় বন্ধ করব, তারপরে ব্যয়গুলোকে বন্ধ করব, তারপরে নিট মুনাফাকে মূলধনের স্থানান্তরের মাধ্যমে নিট মুনাফাকেও বন্ধ করে দিব। চলো আমরা চলে যাই আমাদের আজকের সমাপনী দাখিলায়। শিক্ষার্থীবৃন্দ, চলে এসেছি সমাপনী দাখিলার জাবেদায়। আমি আগেই সমাধানগুলো করে নিয়েছি সময়কে বাঁচানোর জন্য। তো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি আয় বিবরণীর ক্রেডিট পাশে একটি মাত্র আয় ছিল, সেবা আয়, সেটি ক্রেডিট পাশে ছিল, এটিকে ডেবিট করে দিয়েছি 1,83,000। আয় সারাংশ ক্রেডিট করে দিয়েছি 1,83,000। আয় বন্ধ হয়ে গেল। ব্যাখ্যায় লিখেছি আয় সংক্রান্ত হিসাব বন্ধ করা হলো। দ্বিতীয় জাবেদায় লিখেছি ব্যয় সংক্রান্ত হিসাবগুলোকে বন্ধ করার জন্য আয় সারাংশ ডেবিট, সকল প্রকার ব্যয় যতগুলো ছিল সবগুলোকে ক্রেডিট। এই আয় সারাংশ ডেবিট, এই টাকাটি আগেই আমি লিখিনি, পরে লিখেছি। আমি লিখেছি আগে খরচগুলোকে বিজ্ঞাপন ক্রেডিট করেছি, ডেবিটে ছিল। বিমা প্রিমিয়াম ক্রেডিট করেছি, ডেবিটে ছিল। মজুরি ডেবিট থেকে ক্রেডিটে নিয়ে গেছি। প্রশিক্ষণ ভাতা ছিল ডেবিটে, আমি নিয়ে গেছি ক্রেডিটে। সাপ্লাইজ ছিল ডেবিটে, নিয়ে গেছি ক্রেডিটে। এই সবগুলো যোগ করে যোগফল 22,000 টাকা হয়েছে। তারপরে লিখেছি এই 22,000 টাকা। ব্যাখ্যায় লিখেছি খরচ সংক্রান্ত হিসাবসমূহ বন্ধ করা হলো। এরপরে আয় এবং ব্যয়ের পার্থক্য করে যে নিট মুনাফা হয়েছিল, সেই নিট মুনাফাকে মূলধনের স্থানান্তরের মাধ্যমে আয় সারাংশ বন্ধ করব নেট মুনাফাকে মূলধনে স্থানান্তর করে। তার জন্য জাবেদা হচ্ছে এই যে নিট মুনাফা 1,61,000 টাকা হয়েছিল, নেট মুনাফা আয় সারাংশ নামে ডেবিট করেছি,
আর মূলধন হিসাব ক্রেডিট করেছি। ব্যাখ্যায় লিখেছি নিট মুনাফা বা আয়কে মূলধন হিসেবে স্থানান্তর করে আয় সারাংশ বন্ধ করা হলো। এভাবেই আমাকে সমাপনী দাখিলা দিতে হবে। এই অঙ্কে উত্তোলন ছিল না বলে আমরা উত্তোলন বন্ধ করার কোনো জাবেদা দেইনি। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে সমাপনী দাখিলা বোঝার চেষ্টা করেছ। চলে এসেছি আজকের আলোচনার শেষ ধাপ, যেখানে চেয়েছে ঘ নম্বর প্রশ্নে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা করতে গেলে আমাকে যে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করতে হবে, আবারও বলছি, গত ক্লাসেও বলেছি, তার আগের ক্লাসেও, সবগুলো ক্লাসেই বলেছি, আবারও তোমার বোঝার জন্য আমি রিপিট করছি কথাটি, যে সমন্বয়ের মাধ্যমে যদি বকেয়া অগ্রিম যুক্ত হয় তাহলে সৃষ্টি হয়, তাহলেই তার জন্য বিপরীত দাখিলা দিতে হয়। যদি না হয় তাহলে দিতে হবে না। এখানে লক্ষ্য করো, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এখানে অগ্রিমও হয়নি, বকেয়াও হয়নি, তাহলে এর জন্য কোনো বিপরীত দাখিলা হবে না। দ্বিতীয় সমন্বয় জাবেদাটি লক্ষ্য করো, তুমি লেখা আছে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট, বিমা প্রিমিয়াম ক্রেডিট। এই যে অগ্রিম বিমা প্রিমিয়াম সৃষ্টি হয়েছে, এই অগ্রিম বিমা প্রিমিয়ামকে এখন বন্ধ করতে হবে। এই জাবেদা, সমন্বয় জাবেদাটি যা দিয়েছি তাকে উল্টিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যায়। তাহলে বিপরীত সমন্বয় দাখিলায় যেখানে ছিল অগ্রিম বিমা ডেবিট, বিমা ক্রেডিট, এখন করতে হবে বিপরীত দাখিলায় বিমা প্রিমিয়াম ডেবিট, অগ্রিম বিমা প্রিমিয়াম ক্রেডিট। এই যে বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট, অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট, 5,000 টাকা। ব্যাখ্যায় লিখব অগ্রিম বিমা প্রিমিয়ামের বিপরীত দাখিলা হিসাবে লিপিবদ্ধ করা হলো। এটি দিয়েছি আমরা 18 সালের অঙ্কে 19 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। এটা পরবর্তী সালের প্রথম তারিখেও দেওয়া যায় অথবা চলতি সালের শেষ তারিখেও দেওয়া যায়, ডিসেম্বর 31 দিলেও এটা কোনো ভুল হতো না। আমরা যাচ্ছি পরবর্তী সমন্বয়, 3 নম্বর সমন্বয় জাবেদায়। অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। সেবা আয় সৃষ্টি হয়েছে, অনুপার্জিত বা অগ্রিম সেবা আয় কমে গেছে। এখানে তো সে অগ্রিম সেবা আয় বাড়েনি, সৃষ্টি হয়নি, তাই এই সমন্বয় জাবেদার জন্য বিপরীত দাখিলা হবে না। লাস্ট জাবেদা, সমন্বয় জাবেদার লাস্ট ছিল বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। এই বিলম্বিত বিজ্ঞাপন আমি সৃষ্টি করেছি, তাই এইটার জন্য আমার বিপরীত দাখিলা এখন দিতে হবে। কি দিব আমি? বিজ্ঞাপন ডেবিট করব, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট করব। এই জাবেদাটাকে আমি উল্টিয়ে ফেলবো, বিজ্ঞাপন ডেবিট হবে, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট হবে বিপরীত দাখিলায়। এই যে লক্ষ্য করো বিপরীত দাখিলাটি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখেছি বিলম্বিত বা অগ্রিম বিজ্ঞাপনকে বিপরীত দাখিলার মাধ্যমে হিসাবে অন্তর্ভুক্ত করা হলো বা লিপিবদ্ধ করা হলো 6,000 টাকা। এই ছিল সমন্বয় জাবেদার আলোকে বিপরীত জাবেদা প্রস্তুত। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে দেখে এগুলো বোঝার ভালোভাবেই চেষ্টা করছো। শিক্ষার্থীবৃন্দ, আমি যতই তোমার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই না কেন, ততক্ষণ পর্যন্ত তুমি সফল হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে চেষ্টা না করবে, নিজে নিজে সমাধান করবে। যখন তুমি নিজে নিজে চেষ্টা করবে তখন অবশ্যই তোমার এগুলো সফলতা আসবে যে কোনো বিষয়ে। তাই তোমাকে অধিক অধিক অনুশীলন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই তুমি জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।